ড্যাডি, খাবার বেড়ে দিয়েছি আমি, টেবিলে আছে। আপনি দয়া করে কিছু খেয়ে নিন। আর কতক্ষণ ধরে কাজ করবেন? আমি খাবার বেড়ে দিয়েছি, আপনি আসুন, এসে খাবারটা খেয়ে নিন, তারপর নয় আবার কাজ কন্টিনিউ করবেন। আমি তোমাকে আমার মেয়ে হিসেবে মানি না। আমি কতবার বলেছি আমাকে ড্যাডি বলে ডাকবে না। তুমি আমার রক্তের সম্পর্কে কেউ হও না। তোমার মা আজ যেটা আমার সাথে করেছে তার মাসুল কিন্তু তোমাকেই দিতে হবে। তাই এখান থেকে বেরিয়ে যাও। কিছু খারাপ করার আগে বা কিছু খারাপ বলার আগে তুমি এই রুম থেকে বেরিয়ে যাও, না হলে তোমার জন্য এটা সুখকর হবে না। তেই জাঙ্কুক পেশায় একজন নামকরা বিজনেসম্যান, শহরের স্বনামধন্য বিজনেসম্যান, যার বয়স 35। সে কখনোই কোনো মেয়ের প্রতি আসক্তি ছিল না। 40 বছরের আয়ুর সঙ্গে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং তারই মেয়ে হচ্ছে তে। না, এটা জাঙ্কুকের সন্তান না। জাঙ্কুক আর আয়ু কোনোদিনও ইন ফিজিক্যাল রিলেশনশিপে আসেননি। পরবর্তীকালে জাঙ্কুক জানতে পারে যে আয়ুর অন্যত্র সম্পর্ক ছিল। শুধুমাত্র টাকার জন্য সে জাঙ্কুককে বিবাহ করেছিল। এদিকে জাঙ্কুকের আয়ুর প্রতি একটা ভালো লাগা কাজ করত। সে চাইতো তাদের সংসারটা গুছিয়ে নিতে, কিন্তু আয়ুর হঠাৎই অ্যাক্সিডেন্টে সে মারা যায় এবং তারপর জাঙ্কুক জানতে পারে যে আয়ুর একটা মেয়ে আছে, আর সে আর কেউ না, এই তে। এই তেকে দেখলে জাঙ্কুকের যত রাগ উপড়ে পড়ে। আয়ুর প্রতি যে রাগ, সে তের উপর সেই রাগগুলো ঝেড়ে ফেলে। সে তেকে সহ্যই করতে পারে না। যেহেতু আয়ু মারা গিয়েছে, তাই তের স্থান হয় জাঙ্কুকের ম্যানশনে। জাঙ্কুক একজন পেশায় রিচ বিজনেসম্যান এবং সিওর কারণে জাঙ্কুকের টাকার অভাব ছিল না। এবং যেহেতু লোক সমাজে দাঁড়িয়ে কেউ তেকে খারাপ কথা না বলুক, যার কারণেই জাঙ্কুক তাকে তার বাড়িতে এনেছিল। কিন্তু সামহাও তেকে সহ্য করতে পারত না জাঙ্কুক। তেকে দেখলেই তার আয়ুর কথা মনে পড়ে যেত, আয়ুর বিশ্বাসঘাতকতার কথা মনে পড়ে যেত। তাই সে তের সাথে খুব রুড আচরণ করত, যেটা থেকে হার্ট করত। সে ভাবতো তার তো কোনো দোষ নেই। তে এখন বর্তমানে কলেজে পড়াশোনা করে এবং তার বয়স 22। সে যথেষ্ট সাবলীল, শান্ত একটা মেয়ে। তাকে দেখে বোঝার উপায় নেই যে সে এ বাড়িতে কতটা মিশুকে থাকে। কিন্তু জাঙ্কুক তাকে একদমই সহ্য করতে পারে না। জাঙ্কুকের সাথে তে সমঝোতা করতে চায়, কারণ সে সামহাও চায় যে অ্যাজ এ বাবা তাকে মেনে নিতে, কিন্তু জাঙ্কুক সেটা চায় না। এইভাবেই দিন কেটে যাচ্ছিল, আর জাঙ্কুকের প্রতি তের ভয় কাজ শুরু করেছিল। আর জাঙ্কুকও তের প্রতি ততটাই উগ্র এবং ক্ষিপ্ত হয়ে গিয়েছিল। জাঙ্কুক কখনোই তেকে নিজের মেয়ে হিসেবে দেখতে পারত না। কেন জানে না, কেনর উত্তর সে জানে না। সেও তো চেষ্টা করত, কিন্তু পেরে উঠত না। একদিন রাতে এমনই জাঙ্কুক খুব নেশাগ্রস্ত হয়ে বাড়ি ফেরে। জাঙ্কুক পুরো নেশায় বুঁদ হয়েছিল। জাঙ্কুকের ব্যর্থতা, জাঙ্কুকের বিশ্বাসঘাতকতা, এগুলো জাঙ্কুককে চুরমার করে দেয়, যার কারণে সে একদিন চিন্তা ভাবনা করে ড্রিঙ্ক করে বাড়িতে ফিরেছিল। যেহেতু রাত অনেকটাই হয়ে গিয়েছিল, যার কারণে তে ডিপ ঘুমে আচ্ছন্ন ছিল, যতক্ষণ না ভারী নিঃশ্বাস তার গায়ে আছড়ে পড়ে। আর যখন সে চোখ মেলে দেখে, তখন সে জাঙ্কুককে দেখতে পায়। জাঙ্কুক তার দিকে নেশালা দৃষ্টিতে তাকিয়েছিল, যা দেখে তের ভীষণ ভয় করে। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, ড্যাডি, আজ আমি কিছু করতে পারবো না, অনেকটা রাত হয়ে গিয়েছে। কাল আমি করে দিব আপনাকে সব কিছু। আর আপনি ঠিক অবস্থায় নেই, আপনার ঘরে যাওয়া দরকার, নাহলে উঁচু নিচু কিছু একটা ঘটে যাবে। আমার আর আপনার সম্পর্কটা এমনিতেও ঠিকঠাক না, আর যদি আপনি এরকম কিছু করে বসেন তাহলে আমি সমাজে মুখ দেখাতে পারবো না। প্লিজ আমার দিকটা অন্তত ভেবে আপনি এই ঘর থেকে বেরিয়ে যান। আমি এসব কিছু মধ্যে দিয়ে যেতে চাই না। আপনার সমস্ত কাজ তো আমি করে দিই, আপনার সমস্ত কাজ তো আমি শুনি। তোর এত বড় সাহস, তুই আমাকে ছড় মারলি? তোর একবারও ভয় হলো না? যেখানে খাচ্ছিস, পড়ছিস,
ঘুরে বেড়াচ্ছিস, এত সচ্ছল জীবনযাপন করছিস, তাকে চড় মারার সাহস কী করে হলো তোর? হ্যাঁ, তুই আমাকে ড্যাডি বলিস, আমাদের মধ্যে কোনোদিনও বাপ মেয়ের সম্পর্ক ছিল না। তুই আমার রক্তের কেউ হোস না, তোর মা বিশ্বাসঘাতক। এই যে এত বড় ভুল কাজটা তুই করলি, এর দাম তোকে দিতে হবে। এই বাড়িতে আজ থেকে তুই থাকবি, তোর কলেজ বন্ধ, তোর খাওয়া দাওয়া বন্ধ। তুই যদি আমার শর্তে রাজি থাকিস তাহলে এই বাড়িতে তোর ঠাঁই হবে, নয়তো না। আর সত্যটার কিছুই নয়, আমি এই বাড়ির সমস্ত মেয়েদের ছাড়িয়ে দেবো। বাড়ির সমস্ত কাজ করবি, বাড়ির টেক কেয়ার করবি, একটা স্ত্রী যা করে সেসব কাজ তোকে করতে হবে। আর হ্যাঁ, অবশ্যই প্রতি রাতে আমাকে স্যাটিসফাইও করতে হবে তোকে, ফিজিক্যালি মেন্টালি সব দিক দিয়ে তোকে আমার সাপোর্ট করতে হবে। তোর মা আমার সাথে যে খেলাটা খেলেছিল তার দাম উসুল আমি তোর কাছ থেকেই করব। আর খবরদার আমাকে ড্যাডি বলবি না, খবরদার না, কারণ আমি তোর সেই অর্থে বাবা নই। তোর রক্ত আমার রক্ত, দুজনের রক্ত আলাদা। তোর মা আমার সাথে খেলা খেলেছে আর তোকে এর দাম দিতে হবে। আর আজ আমি কোনো কিছুই শুনবো না, আমি কোনো কিছুই মানবো না। তুই যেটা করেছিস তার তোকে দাম দিতে হবে। আর খবরদার তুই যদি আমাকে ইগনোর করার চেষ্টা করিস তাহলে আমি এখানেই তোকে শেষ করে দিব। এমনিতেও তোর কেউ নেই, কেউ জানতেও পারবে না। তুই যদি মরেও যাস এই ভিলাতে, কেউ দেখতে আসবে না। তোর মা তো কবেই মারা গেছে, তাই যদি বেঁচে থাকতে চাস তাহলে আমার শর্ত মেনে নে, নয়তো এই বাড়ি থেকে কালকেই তুই বেরিয়ে যাবি, বলে দিলাম। এই বলে জাঙ্কুক আর তাকে কোনো রকম সুযোগ না দিয়ে তার সঙ্গে জোর করে যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টা করতে থাকে। বেচারাতে ভীষণ ছটফট করছিল, তার কাছে এই জিনিসটা নতুন। সে কখনোই চায়নি তার সৎ বাবার সঙ্গে এইসব কাজ করতে, কিন্তু জাঙ্কুকও ছিল নাচরবান্ধা। সে জোরপূর্বক তেল জামা বস্ত্র বিবর্ণ করে, তাকে এক প্রকার জোর করে বিছানায় ছুঁড়ে মারে, তারপর শাক ছিঁড়ে দেয়। যতক্ষণ না সে ফুললি স্যাটিসফাই হয় ততক্ষণ অবধি তার কাজ করতে থাকে। সে খুব জোরে জোরে সমস্ত অংশে চুমু এঁকে দিতে থাকে। তে খুব চিৎকার করে কাঁদছিল, কিন্তু কেউ শোনাচ্ছিল না তাকে। এত গুমর আর থাকবে না তে, এখনো বলছি, ভালো করে আমার সাথে কোঅপারেট কর, নয়তো তোকে আমি একদিন তো সময় নেব না এই দুনিয়া থেকে সরাতে। তোর মা অনেকদিন আগে মরে ভূত হয়ে গেছে, সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমি জানি তোর দোষ নেই, কিন্তু কিছু করার নেই, তোর মায়ের ভুলের মাসুল তো তোকেই দিতে হবে। এখনো বলছি আমার সাথে কোঅপারেট কর, এরপর যদি আমি রাফলি ইন্টিমেট হতে থাকি তাহলে কিন্তু তোরই এটা কষ্টকর হবে। তুই তখন হাজারো চেষ্টা করলে আমি কিন্তু থামবো না, বুঝতে পেরেছিস? আর আমাকে বিরক্ত করবি না, আমি যেরকমভাবে করব তুই সেরকমভাবেই নিবি, তুই সেরকমভাবেই অ্যাকসেপ্ট করবি, আর আমার ছন্দে তাল মেলাবি, আমার সাথে পুরো রাত জেগে থাকবি। যদি আমি দেখেছি তুই জ্ঞান হারিয়েছিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আমাকে কোঅপারেট করতে হবে তোকে, নয়তো কিন্তু আমি তোকে শেষ করে ফেলবো। এত রাতলে ইন্টিমেট হব যে তুই 7 দিন হাঁটতে পারবি না। এবার তুই দেখ তুই কী করবি। আপনি এটা কি ঠিক করছেন ড্যাডি? আমি আপনার মেয়ে হই, যে কোনো সম্পর্কে হলেও তো আমি মেয়েই হই আপনার। আমার মা আপনার বিবাহিত স্ত্রী ছিল, সে জায়গা থেকে আপনি যেটা করছেন সেটা কি ঠিক করছেন? আপনার কি একটু অনুশোচনা কাজ করছে না? আমি আপনাকে আমাকে স্পর্শ করতে দেবো না, যতক্ষণ অবধি আমি না পেরে উঠছি ততক্ষণ আমি নিজের সাথে লড়াই করব, তবুও আপনাকে স্পর্শ করতে দেব না। আমি এটা মেনে নিতে পারছি না। আমি দেখি তুই কতক্ষণ আমাকে আটকে রাখতে পারিস। যতই হোক আমার কাছে তোর শক্তি তুচ্ছই। আমার বয়স এখন 35 আর তোর 22। তুই যখন এটাই চুজ করেছিস তাহলে রেডি হয়ে যা। এরপর কিন্তু আমি একটুও তোকে মায়া দয়া কিচ্ছু দেখাবো না। শান্তি করে সব কিছু করতে চেয়েছিলাম, কিন্তু তুই তো করতে দিবি না। তাহলে তোর সঙ্গে আমাকে
এরকম ফোর্সফুলি করতে হবে। আর এখন আমার কাছে ক্ষমা ভিক্ষাচেও কোনো লাভ হবে না, আমি বলে দিলাম। Daddy, leave me. Daddy, I cannot handle this. Daddy, please leave me. I get hurt. আমি আর কোনোদিনও আপনাকে কিছু বলবো না ড্যাডি, আমাকে যেতে দিন। আমি বাড়ির সমস্ত কাজ করে দেবো, কিন্তু এইসব আমার দ্বারা হবে না ড্যাডি। যেহেতু আমি বিজনেস পার্টনার আর ম্যানেজারের সাথে সাথে তোর বন্ধু, তাই একটা কথাই বলি, ওই ছোট্ট মেয়েটার উপর অত্যাচার করে কী লাভ হচ্ছে? তোকে ধোকা তো দিয়েছিল আয়ুর দোষ আছে সেখানে, কিন্তু এর তো দোষ নেই। তুই যেটা করছিস সেটা কি আদতেই ঠিক করছিস জাঙ্কুক? একটু ভাবনা চিন্তা করে যা করার করলে হতো। ওই মেয়েটা তো এই কষ্ট ডিজার্ভ করে না যেটা তুই ওকে দিচ্ছিস। এর জন্য দায়ী তো ওর মা। তুই কেন ওকে খামোকা কষ্ট দিচ্ছিস? ও তো বাড়ির সমস্ত কাজ করে। আমি ভাবতেও পারিনি যে তুই মেয়েগুলোকে ছাড়িয়ে দিবি। এতটা নির্মম তুই কবে থেকে হতে রাখলিস জাঙ্কুক? আমি তো তোকে এইভাবে চিনি না। এই রূপ যে আমার কাছে ভীষণ অচেনা জাঙ্কুক। তুই এতটা খারাপ কবে হতে শুরু করলি? তুই আর আমার মধ্যে ঢুকতে আসিস না সুগা, আর অফিসের ফাইলগুলো তাড়াতাড়ি কমপ্লিট কর। কালকে একটা বিজনেস মিটিং আছে বড়, আর সেই মিটিংটা শেষ হলে আমি তাড়াতাড়ি বাড়ি ফিরতে চাই, বুঝলি? আর আমি মানছি, কিন্তু তুই তো ওরই রক্ত, আমার তো কিছু করার নেই। আমি তো চাইনি, আমি তোকে ভালোবাসতেই চেয়েছিলাম আইকে, আমি ওকে সময় দিতে চেয়েছিলাম, আমাদের সম্পর্কটা স্বাভাবিক করতে চেয়েছিলাম, কিন্তু ও কী করলো? ও আমাকে চিট করলো তার পরিবর্তে। আয়ের প্রতি তোর কি আদতেও ভালোবাসা ছিল? একটা বিজনেস ডিলের কারণেই তো তোর আয়ের সাথে বিয়ে হয়েছিল, যে তোর থেকে গুনে গুনে 5 বছরে বড় ছিল। আর সে তো তোকে কোনোদিনও সময়ও দিত না। তার যে বহির্ভূত সম্পর্ক ছিল তুই কি করে জানবি? তুই তো কাছে এতটাই নিজেকে ব্যস্ত রেখে ফেলেছিলি যার কারণে তোর সময় হতো না। তোদের মধ্যে একটা আইডিয়াল পার্টনারশিপ ছিল, কিন্তু ওটা ভালোবাসা না। দুজন দুজনের সাথে থাকলে যে একটা শূন্যতা অনুভব করা যায়, একটা মানুষ হারিয়ে গেলে হঠাৎ করে, সেটা তোদের দুজনকার মধ্যে ছিল। সেই সব ক্রোধের কারণে তুই তেয়ের উপর এতটা অত্যাচার করবি। ও তো একটা বাচ্চা মেয়ে, ও তো এসবের জন্য প্রিপেয়ারও নয়। জানোয়ার আর তোর মধ্যে তাহলে পার্থক্য কোথায় রইল জাঙ্কুক? আমাকে একটু বলবি দয়া করে? এসব কথা আমি শুনতে চাইছি না, তুই একটু চুপ কর সুগা। ওকে শাস্তি পেতে হবে। তুই ওর হয়ে সালিশ শিখাইতে আসছিস কেন? ভালোবেসে ফেলেছিস নাকি? তোরও কি ওকে লাগবে? দেখ, তাহলে আমি কিন্তু সেই ব্যবস্থাও করে দিব, কারণ ফ্রিতে তো খাবার দেবো না ওই মেয়েকে একদমই। ওর মা আমার যেভাবে সুযোগ নিয়েছে, আমি ওকে আমার সুযোগ নিতে দিব না। বেচারি ফোনা হয়ে থাকি, ও আদতেও অতটা বেচারা নয়। আমার কাছে এসে খাই, তাই আমার এই পয়সায় সব কিছু আয়েশ করছে, আর তুই বলছিস আমি ওর সাথে অন্যায় করছি। দুনিয়ায় এখন ফ্রিতে কিছুই হয় না, আর ওর সঙ্গে তো আমার রক্তের সম্পর্কও নেই। ছাড়ো, সব বাদ দে, আমাদের ডিলটা নিয়ে কথা বললে ভালো হয়। আমার ওকে লাগবে না, আমি ওকে বোনের চোখে দেখি। তুই এরকম জঘন্য কথা বলার আগে দুবার অন্তত ভাববি। হ্যাঁ, ডিলটা দেখলেই ভালো হয়। আসলে আমি মনে করি না তুই আমাকে আদতেও বন্ধু হিসেবে ভাবিস। বন্ধু হিসেবে ভাবলে আমার কথা নিতিস, কিন্তু তুই তো প্রতিশোধের নেশায় মেতে উঠেছিস। একটা বাচ্চা মেয়ের থেকে তুই তোর প্রতিশোধ নিতে চাইছিস। দেখে অবাক লাগছে জাঙ্কুক, তোর বয়স এখন 35, আর তোর কাজকর্মতে আমি কিছু বলতে চাই না। ডিলটা নিয়ে কথা বললে বেটার হয়। ড্যাডি, আমার শরীরটা খুব খারাপ ছিল, আজকে কি না করলেই হতো না? আমি আর পেরে উঠছি না। আপনি প্রতিদিন আমার সাথে ফোর্সফুলি ইন্টিমেট হন, আমার খুব ব্যথা লাগে। ইভেন প্রোটেকশনও ইউজ করেন না। এরকম চলতে থাকলে আমার কি হবে? আপনি আমার দিকটাও ভেবে দেখুন, আমাকে সবাই খারাপ চোখে দেখবে। প্লিজ, আপনি এসব বন্ধ করে দিন। আমি আপনার সব কথা মেনে চলছি, আমি আপনার কাজও করে দিচ্ছি পারি, কিন্তু এই হাবদারটা আর করবেন না।
আমি আর ফেরে উঠছি না। আমার খুব ব্যথা হয়, আমার খুব অনুশোচনা হয়, আমি গিল্টিতে ভুগি। আপনি এরকম কেন কন্টিনিউ করছেন? আমাকে যেতে দিন, আহ, আমাকে যেতে দিন, প্লিজ প্লিজ ড্যাডি। আমি সব মেনে নিব। আমার পক্ষে তা সম্ভব নয়। আমি এটা কন্টিনিউ করব। এটা এখন আমার নেশাতে পরিণত হয়েছে। তোমাকে প্রতি রাতে আমাকে এভাবেই সার্ভ করতে হবে। যত তাড়াতাড়ি তুমি এটা মেনে নাও ততই তোমার ভালো। আমারও ফোর্সফুল ইন্টার করতে কিছু ভালো লাগে না। জাঙ্কুক ভাইয়ের এত বড় ভিল্লাতে কেউ থাকে না, জানি না কেন। খুঁজে দেখি যদি পেয়ে যায়। ভালো লাগে না এসব। কবে যে একটা বিয়ে থা করবে, একটা ভাবি দেখবো, জানি না। মা বাবা তো এই জন্যই পাঠালেন। জানি না আর কতদিন এসব সহ্য করতে হবে। অদিষ্ট তুমি তোমার কাছে আমায় তুলেও নাও না। কেন করো এরকম? আমি আর পেরে উঠছি না। এই, তুমি কে? তুমি এখানে হঠাৎ কাঁদছো কেন? তুমি ঠিক আছো? দেখো, কিছু হলে আমাকে বলতে পারো। এরকম ভাবে কাঁদছো কেন? আমি আছি, আমি শুনবো। আমার ভাইয়া জাঙ্গু, ও সব কিছু ঠিক করে দেবে, জানো? ওর অনেক পাওয়ার আছে। তুমি যদি বলো আমি ভাইয়াকে বলে দেখতে পারি। আচ্ছা, তুমি ছাড়া এই বাড়িতে কেউ নেই কেন? তার মানে কি তুমি আমার ভাবি? আচ্ছা, তাই জন্যই হয়তো ভাইয়া এখনো না না করছে বিয়েতে। আমি বাবা মাকে বলবো কথাটা। না না, এরকম কোনো ব্যাপার না। তুমি বসো। উম, আমার এরকম মাঝে সাঝেই হয় কান্নাকাটি। ওসব বাদ দাও। তুমি কি খাবে বলো, আমি তোমাকে বেড়ে এনে দিচ্ছি। আর থ্যাংক ইউ। আমি ঠিক আছি। আর আমাকে এতটা আশ্বাস দেওয়ার কারণে, স্বস্তি দেওয়ার কারণে। আমি আছি তো, ঠিক হয়ে যাবে। জিমিন ফোন করে জানালো যে জাঙ্কুক কাউকে দেখে নিয়েছে। তারে তো ভালোই হলো। হ্যাঁ, একদমই তাই। ছেলেটার জীবনে কাউকে দরকার ছিল। আমরা তো চেষ্টাই করছিলাম ওর জীবনে কাউকে খুঁজে এনে দিতে। একটা সংসার বাঁধলে সব কিছু ঠিক হয়ে যাবে। এবার জিমিন খুব খুশির সংবাদ দিল। কি বলো? হ্যাঁ, এটাই তো চেয়েছিলাম। ওর বাবার বন্ধু বলে নয়। ছেলেটা কখনো কারো ভালোবাসা পায়নি। আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু জানি না ও কতটা হ্যাপি তাতে। তবে ওইটা ডিজার্ভ করে। ওকে এখন একজন কেউ ভালোবাসার মানুষ ভালোবাসবে, এটা শুনেই তো আমার আনন্দ লাগছে। ও ভালো থাকুক সব সময়, এটাই তো চেয়েছিলাম। অ্যাজ এ বাবার বন্ধু আমি ওকে বড় করেছি। ওর বাবা মা দুজনাই অ্যাক্সিডেন্টে মারা যায়। ছেলেটা তবে থেকেই নিঃসঙ্গতায় ভুগত। এখন যে কাউকে মনের মতো পেয়েছে, এটা শুনেই অনেক রিলিফ লাগছে। বলো চিনু? একদমই তাই, একদমই তাই। যেরকম ভেবেছিলাম সেই রকমই হচ্ছে এখন সব কিছু। এবার জাঙ্কুক খুশি হলেই ভালো। একদিন আমাদের যেতে হবে ওর বউকে দেখতে, কি বলো? জিমিন তো বললে এখন ওখানে কিছুদিন থাকবে, তারপর নয় আমরা ভেবে দেখব। হ্যাঁ, ঠিক বলেছ নামজুন। জিমিন, তাহলে তোর শেষ পরীক্ষা হয়ে গেল। ঠিক আছে, কিছুদিন থেকে যা। আর কাকু কাকিমা ভালো আছেন তো? ওনাদের প্রতি ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। কখনোই তোদেরকে পর হিসেবে দেখিনি, বরাবরই ভালোবাসতাম। এখনো ওর রান্না করা হয়নি, কখন থেকে বলেছি। এখনো রান্না করে যাচ্ছে সে। কতক্ষণ সময় লাগবে কে জানে। তো ঝিমিন, এখন থেকে যা কিছুদিন। আর ছুটি পর কাকু কাকিমাকে নিয়েও একদিন আসবে আমার বাড়িতে। ভয়ের কিছু কারণ নেই, উনি মা হতে চলেছেন। আর শরীরটা খুব উইক তো, মনে হয় কোনো কিছু নিয়ে চিন্তা করেন আর স্ট্রেসেও আছেন। তো একটু দেখে রাখবেন। আর কংগ্রেচুলেশন, উনি মা হতে চলেছেন, আপনারাও খুশির সংবাদ পেতে চলেছেন। তে কংগ্রেচুলেশন। আমার ভাবির যে এত তাড়াতাড়ি বাচ্চা হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। আর আমি এত তাড়াতাড়ি কি আর বলবো। যাই হোক, খুশি তুমি? জানি না। আপনি প্লিজ আপনার দাদাকে এইসব কথা বলতে যাবেন না। আমার রিকোয়েস্ট রইল। আমি চাইছি না এসব বলতে। জানি না, এই ভেবে তে মনে মনে চিন্তা করে যে জাঙ্কুক কি আদৌ তাদের সন্তানকে মেনে নিবে। এই সম্পর্কের তো কোনো নামই নেই, তাহলে এই সন্তানের কি দাম? কিন্তু যাই হয়ে যাক, তে কখনোই তার সন্তানকে ছেড়ে দেবে না। তে তার সন্তানকে পালবে, রাখবে। প্রয়োজন পড়লে এই বাড়ি ছেড়ে চলে যাবে, তবু তে তার সন্তানকে পৃথিবীতে আনবে। আমি এসব কী সব শুনছি তে? তুমি নাকি প্রেগনেন্ট? প্রেগনেন্ট এত তাড়াতাড়ি হলে কি করে তুমি? তোমার লজ্জা করলো না? আমি এই বাচ্চা চাই না। আমি এই বাচ্চা অ্যাবর্শন করাবো। আর তুমি আমার সঙ্গে যাবে কাঁধে। এই বাচ্চা আমরা অ্যাবর্শন করে নেব।
তুমি প্রেগনেন্ট হলে কি করে? হ্যাঁ, আপনি আমার সাথে যতবার মিলিত হয়েছিলেন ততবার কি আপনি প্রোটেকশন ইউজ করেছিলেন? আপনি তো একবারও প্রোটেকশন ইউজ করেননি। যাই হোক, আমি কোনো মতে আমার সন্তানকে আমার থেকে হাতছাড়া হতে দেব না। আমি অ্যাবর্শন করাবো না, বুঝলেন আপনি? তাতে যদি আপনার মনে হয় আপনি আমাকে এই বাড়ি থেকে বার করে দেবেন, আমি বেরিয়ে যেতেও রাজি। তবু এই সন্তান আমি রাখবো, বুঝলেন? তাতে আমার কোনো যায় আসে না, আমি আর ভয় পাই না। আমি অ্যাবর্শন করাবো না। অনেক শুনেছি আপনার, এইবার আমি আপনার কোনো কথা শুনবো না। আমাকে এবার আপনি ছেড়ে দিবেন। ঠিক আছে জাঙ্কুক, আমি নয় ডক্টর অ্যাপয়েন্টমেন্ট করে দিলাম। ভেবে দেখ, তোর বাবা মার মারা যাওয়ার পর তোর কাকা কাকিমা যদি তোকে কোনোদিনও না দেখতো, তোর আশ্রয় কোথায় হতো? একটা পথে। আর তোর জীবন কেমন হতো সেসব পথের শিশুদের মতো? তাদের কাহিনী কেমন হয় জাঙ্কুক, তুইও খুব ভালো করে জানিস। কোনো ব্যাপার না, সত্যিই তো তাই। তুই তো দেখে মজার হিসেবেই নিয়েছিলি, তোদের সম্পর্কের কোনো নামও নেই, তুই দেখে ইউজ করেছিলি, কারণ তার মা তোকে চিট করেছিল তাই। আর বাচ্চাটার কি দোষ? বাচ্চাটা তো দোষ নেই, বাচ্চাটার জীবনটা এরকম, বাচ্চাটার ভবিষ্যৎ এরকম। বাচ্চাটাও ওরকম ভাবে বড় হবে, কোনো নাম ছাড়া, পরিবার ছাড়া, শেষ হয়ে যাবে। তোদের মজার ছলে একটা প্রাণ নষ্ট হবে, তাতে আবার কি? এখন তো হামেশাই হচ্ছে। কি আর হবে? সে বাচ্চা কোনো নাম পাবে না, নিমেষেই মারা যাবে, আর তুমি তাকে বাঁচতেও দিবে না। তাহলে আমি দেখি, বুঝলে, একটা অ্যাবর্শন এর ডক্টর কনসাল্ট করি। না, ও আমার সন্তান, ও আমার সন্তান। ও পথে বেরোবে না, ও পথে বেড়ে উঠবে না, ও মারা যাবে না। না, আমি অ্যাবর্শন করাবো না। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি তে, সত্যি। তোমাকে আমি মজা হিসেবে নিয়েছিলাম, ভাবতেও অবাক লাগছে তোমার বয়স কতটা ছোট আমার থেকে। আইও আমার সঙ্গে চিট করেছিল, আর তোমাকে তার দাম দিতে হলো। আমি জানি না তুমি আমাকে অ্যাকসেপ্ট করবে কিনা, কিন্তু আমাকে শেষ চেষ্টা করতে হবে আমাদের সন্তানের জন্য। তুমি যদি আমায় ফিরিয়ে দাও তাহলে আমার কিছু করার নেই, কিন্তু এই সন্তানকে তোমাকে পৃথিবীর আলো দেখাতে হবে তে। আমার জীবনটা অনেক কষ্টের ছিল। কাকা কাকিমা আমার পাশে ছিল, আমার বাবার বন্ধু হয়েও তিনি অনেক বড় ভূমিকা পালন করেছে। তাদের ফ্যামিলিকে আমি আমার নিজের ফ্যামিলির মতোই দেখি, কিন্তু সেদিনকে ওনারা না থাকলে আমি বাঁচতাম না। আমি আমার সন্তানের জীবনটাকে এতটা দুর্বিষহ করে তুলতে চাই না। আমি তোমার সাথে শীঘ্রই কথা বলবো। আমাদের সম্পর্কের একটা পরিণতি পাওয়ার দরকার আছে। তুমি অনেক চেষ্টা করেছো, তুমি হয়তো বুঝতেও পারোনি আমি তোমাকে কখন ভালোবেসে ফেলেছি। তাই তো তোমাকে হারাতে চাইছিলাম না, তাই তো তোমাকে কষ্ট দিয়েও আমার কাছে রাখতে চাইছিলাম। সুগা, এটা তুমি? আমি তোমাকে কবে থেকে খুঁজছি, আমি বিশ্বাসও করতে পারছি না তোমাকে আমি ভালোবেসেছি সুগা। তুমি তখন হঠাৎ করে কোথায় হারিয়ে গিয়েছিলে, আমি তো ভাবতেও পারিনি আমাদের আবার দুজনকার দেখা হবে। এবার চলো না সংসারটা বেঁধে ফেলি। আগের বার তো তুমি চলে গিয়েছিলে না বলে কোনো কিছু, এবারে অন্তত এই কাজটা করো না। আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম খুবই গভীরভাবে, তুমি যখন চাঙ্কুকদার সঙ্গে প্রথম আমাদের বাড়িতে গিয়েছিলে। হ্যাঁ চিমি, তোমার বাবা মা আসুক, আমরা তাদের সাথে কথা বলবো। চিন্তা করো না, আমিও তোমাকে অনেকদিন আগে থেকেই খুঁজছিলাম, তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু বলে হয়ে ওঠেনি। এখন তুমি শুধুই আমার, আর আমি তোমাকে শীঘ্রই আমার। আপনি এখানে ড্যাডি? আমি এখন সব কিছু করতে পারবো না, আপনি জানেন আমি প্রেগনেন্ট। এই অবস্থায় এইসব কাজ আমি করতে পারবো না। পরে আমি আপনাকে সব কিছু বুঝিয়ে দেবো, এখনকার মতো আমাকে ছেড়ে দিন। আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমার রেস্ট নেওয়া দরকার। আই হোপ আপনি বুঝবেন, আপনাকে একটু বুঝতে হবে প্লিজ ড্যাডি। সব কিছুর জন্য আমি দুঃখিত তাই আমাকে কি একটা সুযোগ দেওয়া যাবে? যেহেতু আমাদের সন্তান পৃথিবীতে আসছে, তো আমার মনে হয় আমাদের দুজন দুজনকে সুযোগ দেওয়ার উচিত। আর হ্যাঁ, বাচ্চাটা আমরা রাখছি। তোমার মায়ের সাথে আমার বিয়ে শুধু রিং বদলেই হয়েছিল, বিজনেস ডিলের কারণেই হয়েছিল। আমি ক্ষিপ্ত হয়ে উঠেছিলাম, ঠিক কথাই, আর তোমার উপর অনেক খারাপ অত্যাচারও করে ফেলেছি। কিন্তু আমি তোমার কাছে একটা শেষ আবদারে এসেছি, তুমি আমাকে একটা সুযোগ দাও নিজেকে প্রমাণ করার।
অনেক তো কষ্ট দিয়েছি তোমাকে, এবার একটু ভালোবাসারও সুযোগ দাও। আমি জানি এটা ভীষণই কষ্টকর, আমি জানি এটা একটু অস্বস্তিকর যে নিজের ড্যাডিকে নিজের হাজব্যান্ড হিসেবে দেখতে হবে, কিন্তু আয়ুর আর আমার মধ্যে সেরকম কোনোদিনও সম্পর্ক ছিল না, শারীরিক সম্পর্কও ছিল না। তোমার মা অধিক সময় বাইরেই থাকতেন। আমি চাইছি আমাদের সম্পর্কের একটা নাম পাক, আর এই ম্যারেজ পেপারে তুমি এক্ষুনি সাইন করে দাও। আমি আর ফেলে রাখতে চাইছি না ব্যাপারটাকে। আমি যে কখন অত্যাচার করতে করতে তোমার মায়ায় জড়িয়ে পড়েছি আমি নিজেও জানি না। আমি জানি তোমার বিশ্বাস করতে একটু সময় লাগবে, তুমি সময় নাও। আমি তাতে কিচ্ছু মনে করব না, কিন্তু আমাকে ছেড়ে যাও না। আমি বড়ই নিঃসঙ্গ, আমার বাবা মাও পৃথিবীতে নেই, তারা মারা গেছেন। কাকা কাকিমাই আমাকে বড় করেছিলেন, তারা আমার বাবা মায়ের বন্ধু বান্ধবী। আর এখন তুমি আমার সব কিছু। আশা রাখি তুমি আমাকে একটা সুযোগ দেবে, আমার জন্য, আমাদের সন্তানের জন্য। तू दुनिया तो नौकरी हो गई, उठाने तक दादा हो गई, कोई नजर ना आए मैनू। तू दुनिया तो नौकरी हो गई, उठाने तक दादा, तू ही मेरी नौकरी हो गई, कोई नजर ना आए मैनू। तू दुनिया तो नौकरी हो गई, उठाने तक दादा। আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। আমি বুঝে উঠেছিলাম আপনি আমার অভ্যাসে পরিণত হয়েছেন। সম্পর্কের শুরুটা বিষণ্ণতা আর তিক্ততা দিয়ে শুরু হয়েছিল। আশা রাখি এই তিক্ততা মিষ্টতাতে পরিণত হবে, আর আমি আপনাকে ভালোবাসা দিতে পারবো, আর আপনিও যোগ্য স্বামী হয়ে উঠবেন। আপনারা এসেছেন, আমি ভীষণ খুশি হয়েছি। আমি আপনার জন্য একটু স্ট্রবেরি মিল্ক নিয়ে আসছি, আপনি এখানে কাজ করুন। দিন দিন যাচ্ছে আমার স্ট্রবেরি মিল্কের প্রতি ক্রেভিং বেড়েই চলছে। জানি না, চাঙ্গুকের মতো বানানা মিল্ক না, আমার মতো স্ট্রবেরি মিল্ক। বেবির যে এটাই খেতে ইচ্ছে করবে এত, আমি ভাবতেও পারিনি। যাই হোক, তাড়াতাড়ি নিয়ে যাই, তারপর নিজেকে খেয়ে নিয়ে কাকিমাকেও দিতে হবে। উনি সত্যিই ভীষণ মিষ্টি একটা মানুষ। জিমিন আর সুগাতা ভাইয়েরও বিয়ে হয়ে গিয়েছে, আমাদের তো কোর্ট ম্যারেজ হয়ে গিয়েছিল, আর সব কিছু এখন ঠিকঠাক চলছে। এ নিন মা। জিমিনি সব কিছুতে এত তর্ক করতে নেই। আমি জানি আজকে ডেলিভারি ডেট, কিন্তু এতটাও তোলা হয় না। আমি নিয়ে যাচ্ছি তোমাকে, চিন্তা করো না, চলো আমার সাথে। বুঝবে না শোভা, চাঙ্কুক ভাই আর তের কেউ নেই আমরা ছাড়া, তাই আমার চিন্তাটা এই জন্য বেশি হয়। চলো তাড়াতাড়ি যাই, মা বাবা হয়তো পৌঁছে গিয়েছে, আর দেরি করলে চলবে না, বুঝলে? বেবি অনেক দুষ্ট হয়ে যাচ্ছ, ফিডিং করাবে না তোমার মাম্মা। এত চিন্তা করো কেন? এত কাঁদলে হয়? বাড়িতে সবাই আছে, তোমাকে ফিডিং করাতে হবে, তারপর আমার সমস্ত খাওয়া দাওয়া। এসো তাড়াতাড়ি খেয়ে নাও, একদম দুষ্টুমি করবে না, তাড়াতাড়ি এসো। তে মানে আমি কিছু দরকার ছিল। ও ফিট করাচ্ছে এখন। কিছু বলছিলেন জাঙ্কুক? না মানে আমি একটু বাদ যাচ্ছি জাঙ্কুক। না না, কোনো অসুবিধা নেই, তুমি ওকে খাইয়ে এসো। তে বরাবরই মিষ্টি স্বভাবের একটা মেয়ে ছিল, আমি ওকে চিনতে ভুল করেছিলাম। এতটা ভালোবাসি ওকে বুঝতেই পারতাম না। এখন আমি ভীষণ খুশি। আমার ভুল ডিসিশন ছিল ওকে কষ্ট দেওয়া, কিন্তু এখন আমি একজন সুখী ব্যক্তিদের মধ্যে একজন। লজ্জা পাচ্ছ কেন? সত্যি আমি ভাবতে পারিনি যে তুমি এতটা আমাকে বদলে দেবে, বুঝলে? আমি তোমাকে এখন ভীষণ ভালোবাসি, চোখে হারাইব। আপনিও না, বাড়িতে সবাই আছে, তো কি হয়েছে? তুমি আমার বউ, তোমাকে আমি এরকম বলবো না? শুনোতে এরকম লজ্জা দেখাবে না, একটু সোহাগ করতে দেবে আমাকে, নাহলে আমার রাগ উঠে যায়। তুমি আমার রাগ উঠাবে না। জিমিন, আমাদেরও মনে হয় একটা বেবি প্ল্যানিং করা উচিত, আমাদেরও তো অনেকদিন সময় হলো। তুমি লুচ্চার মতো কথাবার্তা বলো না, বুঝলে? একটু সময় লাগবে। ভাইয়া আর বউদের ব্যাপার আলাদা, আমি এখনো প্রস্তুত না, আমার এখন একটু সময় লাগবে। আর একদম আমার সাথে তর্ক করতে আসবে না শুভবেলায়। কিছুই লুকিয়ে লুকিয়ে করে ফেললে জাঙ্কুক, আমাদের তো বলা উচিত ছিল। তুই কি আমাদের আপন ভাবিস না বাবা? এখন অবশ্য খুশি আছি, আমরা কিন্তু এখন এখানেই থেকে যাবো। সুগার জিমিনের যেহেতু বিয়ে হয়ে গেছে, আমরা শেষ জীবনটা নাতি নাতনিদের সঙ্গেই কাটিয়ে দিতে চাই। তো নাতি তো একটা হয়েছে, একটা নাতনি হলেও ভালো হয়। দেখ বাবা,
সন্তান সবসময় দুটোই ভালো, তারপর তোদের ইচ্ছা। আর তোর তো এখন বয়স আছে। আর হ্যাঁ, ওকে কলেজে ভর্তি করে দে, ও আবার পড়াশোনাটা চালু করুক।